পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর জুলাই 2021 সালে যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো। প্রয়োজনীয় প্রশ্নোত্তরগুলো, সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমরা লিখে নাও নিজেরা। পাশাপাশি প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্কে গিয়ে তোমরা অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সেখান থেকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো প্র্যাকটিস করতে পারো। পাশাপাশি ক্লাস 10-এর অন্যান্য আলোচনামূলক ভিডিও তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো প্রথম প্রশ্ন, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকা ছাপা হয়েছিল সেটির নাম হলো প্রথম দিন। পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদককে নবারুণ ভট্টাচার্য। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হলো পত্রপুট। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলেছেন বা বলতেন লর্ড কার্জন। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি আলোচ্য 4টে অপশনের মধ্য থেকে দিন ও রাত্রি এটি হবে। এরপরে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে লেখক সম্বন্ধে তপনের যে পূর্ব ধারণা ছিল তা তার নতুন মেশোকে দেখে একদম ভেঙে যায়। তার ছোট মেশো বই লেখেন এবং বই ছাপা হয় শুনে ও তিনি একজন সাধারণ মানুষ জেনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অসুখী একজন কবিতাটি প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, যদিও প্রশ্নে ভুল আছে, হারিয়ে যাওয়া কালিকলম হবে না, এটা বাংলা ভাষা বিজ্ঞান হবে। প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কাল লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। এখানে যেটা উত্তর হবে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। পরের প্রশ্ন হলো আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল অর্থাৎ অত্যাচারী ক্ষমতা লোভীদের শাসনের অবসান ঘোষণা করা হয়েছিল। পরে 2.5 আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাদ বলতে কি নির্দেশ করেছেন? কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি মানুষের চলার পথে প্রতি মুহূর্তে নানা প্রতিবন্ধকতাকে পায়ে পায়ে হিমানির বাদের সাথে তুলনা করেছেন। এরপরে 3-এর প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে আলোচ্য উক্তিটির বক্তা তপনের ছোট মেশো। তপন যে গল্পটি লিখেছিল তা শুনে বাড়ির সবাই হাসাহাসি করলেও তপনের ছোট মেশো তাকে উৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন তপনের বয়সী ছেলেরা রাজা রানীর গল্প আর নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট নিয়ে গল্প লেখে, কিন্তু তপন গতানুগতিক চেনাগণ্ডির বাইরে বেরিয়ে তার স্কুলে ভর্তি হবার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছে, যা প্রশংসার যোগ্য। এজন্য তপনের ছোট মেশো আলোচ্য উক্তিটি করেছিলেন। অসুখী একজন কবিতায় কার মাথার ওপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কবির প্রতীক্ষারতা মেয়েটির মাথার ওপর বছরগুলি পরপর পাথরের মতো নেমে এসেছিল। জীবন জীবিকার প্রয়োজনে বাসভূমি ছেড়ে দূরে যাওয়া তার মানুষটি যে আর ফিরে আসবে না এই কথাটি কবির প্রিয়তমা মেয়েটির অজানা ছিল, কিন্তু কবির জন্য তার অপেক্ষা নিরন্তর চলতেই থাকে। তা হয়ে ওঠে দুঃসহ, দীর্ঘ ও অনিঃশেষ। এই বছরগুলি যেন ভারী পাথরের মতো বোঝা যা মাথা থেকে নামতেই চায় না। এটা বোঝাতে কবিতায় আলোচ্য উক্তিটি ব্যবহার করা হয়েছে। পরে আমরা ভিখারি 12 মাস আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। অন্য একটা প্রশ্নের উত্তর আমি লিখিয়েছিলাম, তাই স্ক্রিনে এই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিন থেকে তোমরা সেটা টুকে নাও। পরের প্রশ্ন, উদ্ভ্রান্ত আদিম যুগে আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? পাত সঞ্চালন তত্ত্বে আলফ্রেড ওয়েগনার পৃথিবীর বিভিন্ন মহাদেশকে একত্র থেকে খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে তত্ত্ব দিয়েছিলেন তাই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকায় কবিতায় রূপ পেয়েছে। সৃষ্টির সেই আদি লগ্ন থেকে আফ্রিকা ছিল আদিম অরণ্য পরিবৃত। দুর্গমের রহস্য আর দুর্বোধ সংকেত ছিল আফ্রিকা গড়ে ওঠার বিশেষত্ব। এক রহস্যময়তাকে আফ্রিকা আশ্রয় করেছিল। সেই সূচনা মুহূর্তে প্রকৃতি তাকে দিয়েছিল জাদুমন্ত্র। কবির কথায় বিভীষিকাই যেন হয়ে উঠেছিল আফ্রিকার মহিমা, যা দিয়ে সে আসলে নিজের যাবতীয় শঙ্কাকে পরাজিত করতে চাইছিল। পরের প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। এই আপিসের চিত্র বা অফিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীপান্ত বলেছেন যে তিনি যেখানে কাজ করেন সেটা লেখালেখির আপিস। সবাই সেখানে লেখক, কিন্তু লেখক ছাড়া অন্য কারো কাছে কলম নেই। সবাই কম্পিউটার ব্যবহার করে লেখালেখি করে, এমনকি কখনো ভালোবেসে তারা লেখকের লেখাটাও কম্পিউটারে লিখে দেন। কলম লেখকের নিত্যসঙ্গী। কখনো সেই কলম নিয়ে যেতে ভুলে গেলেই লেখক আপিসে এসে বিপদে পড়তেন। অফিসে কারো কাছে কলম থাকে না, কলম পেলেও তার মুখ ভোতা, ফলে লিখে তিনি শান্তি পান না। লেখালেখির অফিস হওয়া সত্ত্বেও কারো কাছে কলম থাকে না। পরে 4 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে।
পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল, জ্ঞানচক্ষু গল্প অনুসারণে বুঝিয়ে দাও। প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর অলৌকিক গল্পের প্রধান চরিত্র ছোট্ট তপন। লেখক সম্বন্ধে সে ভাবত তারা কোনো সাধারণ মানুষ নন, কিন্তু ছোট মেসোকে দেখে তার পূর্বধারণা ভেঙে যায় এবং সে ভাবতে থাকে সেও তবে লেখক হতে পারে। ছোট মেসোমশাইয়ের সান্নিধ্যে এসে সে তার প্রতিভার বিকাশ ঘটিয়ে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প। সেই গল্প মেসোর হাতে গেলে মেসো তপনেরও বাড়ির লোকেদের মন রাখার জন্য তার সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকা ছাপিয়ে দেবার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান। এর বেশ কিছুদিন পর সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছেপে বেরোয়। তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল। তপনের লেখা গল্প ছেপে বেরোনোর ব্যাপারটায় তপনের ছোট মেসোর গুণগান বেশি হতে থাকে। তপন যখন গল্পটি পড়তে যায় তখন তপন দেখে কারেকশনের নামে পুরো গল্পটি তার লেখক মেসো পাল্টে দিয়েছেন। গল্পের প্রতিটি লাইন তপনের কাছে আনকোড়া ঠেকে। গোটা গল্পটির সাথে নিজেকে মেলাতে পারে না। গভীর দুঃখ এবং হতাশায় ছোট্ট তপনের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। এত বেদনার মধ্যে থেকেও তপন সংকল্প করে এরপর যদি কখনো লেখা ছাপতে দিতে হয় তাহলে সে নিজে গিয়ে সেটা দেবে। কখনোই সে আর অন্যকে দায়িত্ব দেবে না, তাতে তার লেখা ছাপা হোক বা না হোক। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় আহ্বান ধ্বনিত হয়েছে কেন? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতায় কবি অস্থির সময়ে মানুষের বিপন্নতার ছবি তুলে ধরেছেন। রাজনৈতিক আদর্শহীনতা যেমন মানুষকে সঠিক পথ দেখাতে ব্যর্থ হচ্ছে, তেমনি সাম্রাজ্যবাদ, ধর্মান্ধতার মতো অসুখ সমাজকে গ্রাস করছে। এই পরিপ্রেক্ষিতে হত্যা, নারকীয় লাঞ্ছনায় রক্তাক্ত হচ্ছে সভ্যতা। অস্তিত্বের সংকটে বিপন্ন মানুষ। এই বিপন্নতা থেকে মুক্ত হওয়ার জন্য প্রেরণা সংগ্রহ করার মতো কোনো ইতিহাসও আমাদের নেই, কারণ ক্ষমতাসীনরা যে ইতিহাস আমাদের উপহার দিয়েছে তা বিকৃত এবং তাদের মতো করে গড়ে তোলা। এখানে ভিখারি হয়ে বেঁচে থাকাটাই মানুষের নিয়তি। এই হতাশার মধ্যেই মুক্তির পথ খুঁজেছেন কবি। তার মনে হয়েছে যে কোথাও কিছু না থাকলেও এমন কিছু মানুষ এখনো সমাজে রয়েছে যারা সম্প্রীতির পথ তৈরি করবে। এজন্য দরকার পরস্পরের হাত ধরা। একতাই পারে এই সংকট থেকে মানুষকে মুক্ত করতে। সেই মানববন্ধনের কথাই কবি কবিতায় বলেছেন। এর তাৎপর্যে কবিতা শঙ্খ ঘোষ লেখেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কোনো পথ দেখতে না পাওয়ার সময় হাতে হাত রেখে এই বেঁধে থাকাটা অত্যন্ত জরুরি। পরের প্রশ্ন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচার ও শোষণ বঞ্চনার কাহিনীকে তুলে ধরেছেন। সৃষ্টির সূচনা থেকে আফ্রিকা অরণ্যাবৃত, তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন শুরু করে এবং এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশ তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলোকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরার এই বর্বরেরা তাদের পরিণত করল কৃতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়ে নিকষ কালো। এই সব অত্যাচারিত মানুষদের রক্ত অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটামারা জুতোর তলায় কাদার পিণ্ড আফ্রিকার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন দিয়ে গিয়েছে। পরের প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। প্রাবন্ধিক শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেনের কিভাবে সৃষ্টি হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে। ফাউন্টেন পেনের স্রষ্টা লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। সেকালের অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল বা চুক্তিপত্রটি কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে আর একজন ব্যবসায়ী সই সাবুত করে চুক্তি পাকা করে ফেলেছেন। এই ঘটনার প্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে এর একটা বিহিত তাকে করতেই হবে। এরপরেই তিনি আবিষ্কার করলেন ফাউন্টেন পেন, অর্থাৎ এভাবেই জন্ম নিল ফাউন্টেন পেন। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটল? কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কবি বলেছেন, যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যখন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো তখন শিশুরাও সেই হত্যালীলা থেকে রেহাই পেল না। মানুষের বসতি ধ্বংস হলো। আগুন লেগে গেল সমতলে। যেসব দেবতারা মন্দিরে ধ্যানমগ্ন ছিল হাজার বছর ধরে
তারা উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। ধ্বংস ও বিশ্বাসের ফাটল যেন একসাথেই ঘটে। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দার যে ঝুলন্ত বিছানায় কবি ঘুমোতেন, পুরনো স্মৃতি বিজড়িত গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা যেন ধ্বংসের প্রতীক হয়ে উকি দেয়। আর রক্তের কালো দাগ প্রামাণ্যতা দেয় সে হত্যালীলা ও ধ্বংসস্তূপের। এভাবেই যুদ্ধ আসে সর্বগ্রাসী চরিত্র নিয়ে। পরের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো 4টে অপশনের মধ্যে হবে অব্যয় পদ। বিভক্তি কখনোই লুপ্ত হয় না। সম্বন্ধ পদের ক্ষেত্রে বিভক্তি কখনোই লুপ্ত হয় না। নির্দেশকের একটা উদাহরণ হলো গুলি। গুলি শব্দটি নির্দেশকের একটা উদাহরণ। বঙ্গানুবাদ করো। দেখো এই বঙ্গানুবাদটা দেওয়া রয়েছে, এর সঠিক অনুবাদ তোমরা লিখে নাও। গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে। সে গৃহেই দেখে শুনে শিখতে শুরু করে। গৃহই তার চরিত্র গঠন করে। সুগৃহে সৎ ও সুস্থ মানুষ গড়ে ওঠে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অন্যান্য ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও।